এখন দেখব দ্রাব্যতার ম্যাথ প্রবলেম। আমরা ইতিপূর্বে দ্রাব্যতার ধারণা দেখেছি, দ্রাব্যতার সূত্র দেখেছি, এখন সেটার উপর ভিত্তি করে ম্যাথ প্রবলেম। তো কি বলা হচ্ছে প্রথম ম্যাথ প্রবলেমে, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বা সলিউবিলিটি 47 গ্রাম পার 100 গ্রাম পানি, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে বা পানিতে 47 গ্রাম থাকলে ক্যালসিয়াম ক্লোরাইড সম্পৃক্ত হয়ে যায়। 100 গ্রামে 47 গ্রাম থাকলেই হবে। এখন প্রশ্ন করেছে 275 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। আমি যদি 275 গ্রাম দ্রবণ তৈরি করতে চাই, তবে কতটুকু ক্যালসিয়াম ক্লোরাইড দিলে সেটা সম্পৃক্ত হবে? 100 গ্রামে 47 গ্রাম, তো 275-এ কত? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা কীভাবে ইন্টারপ্রেট করে যে 100 গ্রামে 47 গ্রাম থাকলে ঐকিক নিয়মে 275-এ কত, এভাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে চায়। 100 গ্রামে 47 গ্রাম, তাহলে 275-এ কত হবে ঐকিক নিয়মে অ্যাপ্রোচ করে। হ্যাঁ, অ্যাপ্রোচটা ঠিক আছে এবং স্টুডেন্টরা যেই মনোভাব থেকে এটা করে সেটাও ঠিক আছে, বাট একটা বেসিকের গ্যাপ আছে। বেসিকের গ্যাপটা হচ্ছে আন্ডারলাইন করো সবাই। ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 47 গ্রাম পার 100 গ্রাম পানি। এখানে যে একটা কথা বলা হচ্ছে 47 গ্রাম পার 100 গ্রাম পানি, এই জিনিসটা একটু বোঝা লাগবে। বেসিক 47 গ্রাম পার 100 গ্রাম পানি, বেসিক না থাকলে কিন্তু হবে না। এখানে 47 গ্রামটা হচ্ছে দ্রবের, ওকে? আচ্ছা, আর 100 গ্রাম পানিটা দ্রবণের নয়, কার? দ্রাবকের। তো যারা এই কনসেপ্টগুলো, আমি আগেই বলেছি এটা দ্রাব্যতা কনসেপ্টটা খুবই 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 ঝামেলার, খুবই কনসেপচুয়াল যদি তুমি না বুঝো, বেসিকের গ্যাপ থাকে। আর বেসিক যদি ক্লিয়ার থাকে তো আলহামদুলিল্লাহ। তাহলে এটা দ্রবের আর এটা দ্রাবকের। এটা কার? এটা দ্রাবকের, নট দ্রবণের। কিন্তু আপনাকে এখানে প্রশ্নে দিয়েছে দ্রবণ, আপনাকে কিন্তু দ্রাবক তৈরি করতে বলেনি। 275 গ্রাম দ্রাবক বলেনি আপনাকে। 275 গ্রাম দ্রাবক বললে ঐকিক নিয়মটা হইতো, কিন্তু এখানে উপরে আছে দ্রাবক, নিচে আছে দ্রবণ। এটাই হচ্ছে বেসিকের গ্যাপ। তো নিচে কিন্তু আমাকে দ্রবণ তৈরি করতে বলেছে, নট দ্রাবক। তাহলে দ্রবণ মানে কি? দ্রব এবং দ্রাবকের যোগফলটাই হচ্ছে দ্রবণ। তো আমাকে উপরেও দ্রবণে নিয়ে যেতে হবে। তাহলে উপরেরটাকেও দ্রবণে যদি আমি নিয়ে যাই, তাহলে আমি কি পাচ্ছি? 47 গ্রাম দ্রব আর 100 গ্রাম দ্রাবক। দ্রাবক এবং দ্রব মিলে দ্রবণ হয়। তাহলে 147 গ্রাম দ্রবণে 47 গ্রাম থাকলে সম্পৃক্ত হয়। 275 গ্রাম দ্রবণে কত? তাহলে আমাকে কিভাবে করতে হবে? 100 প্লাস 47 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দরকার 47 গ্রাম দ্রব ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রামে কত? 275 গ্রামে কত? সেটাই হচ্ছে আমাদের এখানে মূল প্রতিপাদ্য বিষয়। 47 গ্রাম 147 গ্রাম, আর এখানে হচ্ছে 275 ইন্টু 47 ডিভাইডেড বাই 147 গ্রাম। তাহলে আমাদের এই যে এটাই হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন, ঠিক আছে? সো এখানেই হচ্ছে আমাদের অ্যান্সার। কত গ্রাম? 275 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমাদের কত গ্রাম লাগবে, সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে? সো আমরা অবশ্যই খেয়াল রাখবো, যেহেতু আমার এটা দ্রবণ, তাই এটাকেও দ্রবণে নিতে হবে। দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক, দুইটাকে যোগ করে দিলেই দ্রবণ পাওয়া যাবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আই হোপ। এভাবে করে কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখতে হবে তোমাদেরকে, অলওয়েজ তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এরপরের প্রশ্নটাতে আসো, নাম্বার 2 বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 1.75 মোল পার লিটার। এবার কিন্তু মোল পার লিটার এককে আছে। কি এককে আছে? মোল পার লিটার এককে। মোল পার লিটারের এককে থাকলে আমরা বলেছিলাম সেটা কি ভাই? কি সেটা কিন্তু দ্রাবক না, সেটা কিন্তু দ্রব বাই দ্রবণ স্টাইল। তাহলে এটাও কিন্তু বেসিকের ব্যাপার। সো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 1.75, কাইন্ডলি একটু ওকে, কল এসেছিল, দুঃখিত। তাহলে যেটা বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 1.75 মোল পার লিটার, 750 ml সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে। এবার কিন্তু আবার নিচে প্রশ্ন করেছে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে, কত মোল কিন্তু সেটা না, কত মোল সেটা কিন্তু বলে নাই।
কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে সেটা বলা হচ্ছে, ঠিক আছে। সো আমরা কিভাবে করতে পারি এটা? প্রথমত আমাদের বলা হচ্ছে 1 লিটারে যদি 1 লিটার মানে কত ml? 1000 ml। 1000 ml যদি 1.75 মোল থাকে সেটা সম্পৃক্ত। তাহলে 750 ml এ কত গ্রাম? তো আমরা এখানে মোল থেকে গ্রাম বের করে তারপর কত গ্রাম করতে পারবো। তাহলে 1.75 মোল মানে কত গ্রাম? 1.75 মোল সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে কত গ্রাম বলো তো? 1.75 সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে আমাদের কিভাবে করতে হবে? আণবিক ভরের সাথে 1.75 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 1.75 ইন্টু মৌল সংখ্যা ইন্টু আণবিক ভর, তাহলে এটা হচ্ছে আমাদের m পাওয়া যাবে। আণবিক ভর কত? আমাদের সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর 58.5, তাহলে এটা হচ্ছে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা এটা কিভাবে করেছি? 1 মোল সমান যদি হয় 58.5, 1 মোল সমান যদি হয় 58.5, তাহলে 1.75 মোল সমান হবে 1.75 ইন্টু 58.5। অথবা তুমি এভাবেও করতে পারো, সূত্র দিয়েও করতে পারো। আমাদের সূত্রটা হচ্ছে মৌল সংখ্যা n = স্মল m বাই ক্যাপিটাল M। মৌল সংখ্যা দেওয়া আছে 1.75, আণবিক ভর 58.5, m কত? m হচ্ছে কত গ্রাম আছে সেটা। সো m = 1.75 ইন্টু 58.5। ওকে, সিমিলার প্রসেস। 1 মোল সমান যদি হয় 58.5, তাহলে 1.75 সমান হবে 1.75 ইন্টু 58.5, অথবা তুমি সূত্র দিয়েও করতে পারো। সো এত গ্রাম আমাকে আগে সেটা বের করে নিতে হবে যে কত গ্রাম আসে সেটা। ওকে, আচ্ছা তারপর তাহলে এখানে কত গ্রাম আসে দেখো, দেখার পরে যত গ্রাম আসবে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এরপর আমাকে বলা হচ্ছে তাহলে 1 লিটার দ্রবণ, এবার কিন্তু দ্রবণ, 1 লিটার দ্রবণ, এটা কিন্তু দ্রবণ, 1 লিটার দ্রবণে এত গ্রাম, এটাকে আমরা গ্রামে নিয়ে আসছি, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে সম্পৃক্ত দ্রবণের জন্য। তাহলে 750 ml এ কত গ্রাম থাকবে? সো এবার করব ঐকিক নিয়মে যে 1 লিটার বা 1000 ml, 1000 ml সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আছে, একটু আগে যেটা বের করেছি সেই বক্স গ্রাম। তাহলে 1 ml এ কত, তারপর 750 ml এ কত? তাহলে 750 ml সম্পৃক্ত দ্রবণে কতটুকু সোডিয়াম ক্লোরাইড থাকা চাই সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। 750 ইন্টু বক্স ডিভাইডেড বাই 1000 গ্রাম, তাহলে কত আসে? সবাই ক্যালকুলেটর দিয়ে এটা বের করো, বের করে যত আসে ওইটা হচ্ছে আমার এত গ্রাম। 750 ml সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে। সো আমাদের উপরেরটা ছিল দ্রব বাই দ্রাবক স্টাইল, কিন্তু প্রশ্ন করেছে দ্রবণ, আর এবারটা ছিল দ্রব বাই দ্রবণ স্টাইল, প্রশ্ন করেছে দ্রবণ। সেজন্য এবার আমাদের আর দ্রব দ্রাবক যোগ করতে হয়নি, এটা মাথায় রাখতে হবে। বাট এবার কিন্তু মৌল সংখ্যা না, এবার কিন্তু গ্রাম বলেছে, তাই আমরা আগেই মোলটাকে গ্রামে নিয়ে গিয়েছি। ওকে, ঠিক আছে। এরপর আসো নাম্বার 3 নম্বর প্রবলেমটাতে আসো। 3 নম্বর প্রবলেমটা খুবই চমৎকার একটা প্রবলেম এবং একটু কঠিন একটা প্রবলেম, পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম। অলরেডি যশোর বোর্ড 2017 সালে চলে এসেছে এই ধরনের একটা প্রশ্ন। সো যশোর বোর্ডে 2017 সালে এই ধরনের একটা প্রশ্ন চলে এসেছে, খুব ইম্পর্টেন্ট। সো সবাই একটু মনোযোগ দাও। 3 নম্বর প্রবলেমটা কি বলছে? 3 নম্বর প্রবলেমে এটা কিন্তু অলরেডি একবার বোর্ড কোয়েশ্চেন বোর্ডে এসেছে। সো সবাই মনোযোগ দাও। কি বলেছে? 50 গ্রাম তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা কি C6H12O6 কি গ্লুকোজ, এর দ্রাব্যতা 72 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, ওই আবার দ্রব বাই দ্রাবক স্টাইল। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা 56 গ্রাম পার 100 গ্রাম পানি। 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম গ্লুকোজ অধকে পড়বে? কি বলা হচ্ছে? প্রথমে একটা ব্যাপার বলে নিই, তাপমাত্রা চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হয়। তাপমাত্রা যখন বাড়াই দিব তখন অণুসমূহ বেশি ছুটাছুটি করবে গরমে, তখন একজনের ভিতরে একজন ঢুকে গিয়ে দ্রাব্যতা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে গেলে গরমে ছুটাছুটি করে একজনের ভিতর ঢুকে গিয়ে দ্রাব্যতা বাড়াই দিবে। দ্রাব্যতা কমাই দিলে ঘন হয়ে যাবে, তাপমাত্রা কমাই দিলে বরফ হয়ে যাবে। বরফ হওয়া মানে কি? দ্রবীভূত না হওয়া, দ্রবীভূত না হওয়া, ফ্রিজ হয়ে যাওয়া, অধক্ষেপ পড়া, দ্রবীভূত না হওয়া। তার মানে তাপমাত্রা কমালে দ্রাব্যতা কমে যায়, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বেড়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আমাকে মাথায় রাখতে হবে, তাপমাত্রা বাড়ালে।
তবে সেটা ডিপেন্ড করে সবসময় যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে সেটা না, তাপ উৎপাদিত তাপ হারের একটা ব্যাপার আছে। সেই জন্য তোমাদেরকে একটা টপিক পড়াবো দ্রাব্যতার ফ্যাক্টর, ওই দ্রাব্যতার ফ্যাক্টরে গিয়ে সেটা তুমি বুঝতে পারবে। আপাতত এখানে দেখতে পাচ্ছি 50 ডিগ্রিতে দ্রাব্যতা 72, 20 ডিগ্রিতে দ্রাব্যতা 56, তাহলে এখানে তাপমাত্রা চেঞ্জে দ্রাব্যতা চেঞ্জ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে দ্রাব্যতা কি হবে? চেঞ্জ হবে। ওকে, তো চলো আমরা একটু করে দেখি তাহলে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 72, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 56, 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এবার কিন্তু আবার দ্রবণ, এখানে দ্রাবক, এরা কিন্তু দ্রাবক আর এখানে দিয়েছে দ্রবণ। তাহলে 350 গ্রাম দ্রবণকে 50 থেকে 20 ডিগ্রিতে শীতল করা হলো, 50 থেকে 20 ডিগ্রিতে নামানো হলো, কত গ্রাম? এতর অধক্ষেপ পড়বে। তো কনসেপ্ট একটু বুঝিয়ে দিই, প্রশ্নটা পড়ে হয়তো তোমরা অনেক কিছুই বুঝতে পারছো না। যখন আমার একটা দ্রবণের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তখন সেটা দ্রাব্যতা বলা হচ্ছে 72, অর্থাৎ 72 গ্রাম থাকলেই ম্যাক্সিমাম হয়। যখন 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, দ্রাব্যতা কমে যাবে, সে অতটুকু দ্রবণীয় হতে পারবে না, তখন ম্যাক্সিমাম 56 গ্রাম থাকতে পারে। তা আমরা 350 গ্রামের একটা দ্রবণ তৈরি করলাম, যেখানে 350 গ্রামের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম, 350 ml এর, ঠিক আছে, 350 গ্রামের একটা সম্পৃক্ত দ্রবণ আমরা তৈরি করেছি। এই দ্রবণটাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখেছি। ওকে, এবার এখান থেকে শীতল করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে এনেছি 350 গ্রামকে। তাহলে এতে এই দ্রাব্যতা কমে যাবে, ফলে দ্রাব্যতা কমে যাওয়া, আগে যে পরিমাণ দ্রবীভূত হতে পারতো এখন সেটা পারবে না। ফর এক্সাম্পল, মনে করো তোমাদেরকে একটা চিনির উদাহরণ দিছি না, মনে করো 50 গ্রাম, ইটস ওকে ম্যাক্সিমাম। যখন আমি 20 ডিগ্রিতে নিয়ে আসবো, 20 ডিগ্রিতে মনে করো 40 গ্রাম থাকতে পারে, 40 গ্রাম ইটস ওকে, ম্যাক্সিমাম 40 গ্রাম থাকতে পারে। আর 50 ডিগ্রি সেলসিয়াসে 50 গ্রাম থাকতে পারে। তা আমি যখন 50 থেকে 20 ডিগ্রিতে নিয়ে আসবো, তখন তার ম্যাক্সিমাম থাকতে পারে 40 গ্রাম। তো আছে কত? 50 গ্রাম। আমি দিয়ে রাখছি কত? 50 গ্রাম। কিন্তু আমি তাপমাত্রা কমাই দেওয়ায় ম্যাক্সিমাম থাকতে পারে কত? 40 গ্রাম। আমি দিয়ে রেখেছি 50 গ্রাম, এটা চেঞ্জ হবে না। আমি যেটা দিয়েছি, আমি 50 গ্রাম চিনি নিয়েছি, সেই চিনি উধাও হবে না, সেই চিনি কোথাও যাবে না, সেই চিনি এখানেই থাকবে। আমি শুধু তাপমাত্রা চেঞ্জ করলে ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারতো সেটা চেঞ্জ হবে। আগে 50 গ্রাম থাকতে পারতো, এখন 40 গ্রাম থাকতে পারবে। স্টুডেন্ট চেঞ্জ হবে না। মনে করো এটাকে এভাবে চিন্তা করা যায়, ক্লাসরুমের উদাহরণ দিয়ে। তোমাদের একটা ক্লাসরুম, তোমাদের কলেজের চিন্তা করো। কলেজে মনে করো 50টা বেঞ্চ আছে, স্টুডেন্ট আছে 150 জন, এক বেঞ্চে 3 জন করে বসে, 150 জন। আমি 10টা বেঞ্চ বের করে ফেললাম, স্টুডেন্ট কিন্তু বের করি নাই, স্টুডেন্ট 150 জনই আছে, 10টা বেঞ্চ বের করে ফেলেছি। এখানেও সেম, আমি 50 গ্রাম বের করি নাই, কিন্তু আমি ওই ম্যাক্সিমাম কতটুকু ধারণ করতে পারে সে ধারণ ক্ষমতা চেঞ্জ করেছি। তো আমি যদি 10টা বেঞ্চ বের করে ফেলি, 150 জন স্টুডেন্ট ঠিকই আছে, তাহলে কি হবে? 150 জন কি বসতে পারবে? আগে এক বেঞ্চে 3 জন করে বসতো, এখন 40টা বেঞ্চে বসতে পারবে 120 জন। আরও 30 জন স্টুডেন্টকে দাঁড়ায় থাকতে হবে অথবা বের হয়ে যেতে হবে। তাহলে যেহেতু আমার 10টা বেঞ্চ কমে গেছে, 30 জন স্টুডেন্ট সিট নাই, তারা এখন আর সিট পাবে না, তারা হয় বের হয়ে যাবে অথবা দাঁড়ায় থাকবে। এখানেও সেম, যে আমার 50 গ্রাম আছে, আগে আমার 50 গ্রামের জন্য জায়গা ছিল 50 গ্রামের জন্য, এখন জায়গা হয়ে গেছে 40 গ্রামের জন্য, তাহলে আর 10 গ্রাম জায়গা পাবে না, সিট পাবে না, তাহলে তারা অধক্ষেপ পড়বে। তাহলে এটাই হচ্ছে কনসেপ্টটা, যে আমরা যখন তাপমাত্রা কমাবো, আগে যেটুকু ধারণ করতে পারতো এখন ওইটুকু ধারণ করতে পারবে না, ফলে বাকিটুকু যেটুকু ধারণ করতে পারবে না ওইটুকু অধক্ষেপ পড়বে। এটা হচ্ছে কনসেপ্টটা। আচ্ছা, তাহলে কনসেপ্টটা যদি বুঝে থাকো, তাহলে চলো কি বলছে এখানে। তো 50 গ্রাম থেকে 20 গ্রামে আনলাম, 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে এনেছি, 72 থেকে 56 হয়েছে। 350 গ্রামে কত? আমরা একদম প্রথমত যেটা করবো সেটা হচ্ছে 350, আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে 100 গ্রামে 172 গ্রামে, যেহেতু 100 গ্রাম তো দ্রাবক, এটার সাথে যোগ করে 172 গ্রামে 72 গ্রাম থাকতে পারে। তাহলে 350 গ্রামে কতটুকু থাকতে পারে সেটা বের করে নিব। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 172 গ্রাম দ্রবণে দ্রব আছে 72 গ্রাম। তাহলে 1 গ্রামে কত? তাহলে 350 গ্রামে কত সেটা বের করে ফেলবো। তাহলে 350 গ্রামে কত হবে? এই যে এত গ্রাম
এটা হবে 350 গ্রামে এত গ্রাম থাকবে, কত আসে একটু বের করো। সিমিলারলি এবার 20 ডিগ্রি সেলসিয়াসে বের করবা, 20 ডিগ্রি সেলসিয়াসে সেমভাবে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার 156 গ্রামে দ্রব আছে, 56 গ্রাম, তাহলে 1 গ্রামে কত, তাহলে 350 গ্রামে কত, সিমিলারলি বের করো। তিনশো 56, 156, সো কত আসে দেখো, এখানে কত আসে, এখানে কত আসে, তারপরে তাহলে 350 ডিগ্রি সেলসিয়াসে 350 গ্রামে এতটুকু থাকতে পারে, 20 ডিগ্রি সেলসিয়াসে 350 গ্রামে এতটুকু থাকতে পারে। এবার তাহলে আমরা যখন 50 থেকে 20 আনবো, তাহলে ওই যেটুকু থাকতে পারে বাকিটুকু কিন্তু অধক্ষেপ পড়বে, অর্থাৎ এতটুকু থাকতে পারে, এখন এতটুকু থাকতে পারে, এখন সিট নাই, যখন আমরা 20 ডিগ্রিতে আনবো বাকিদের জন্য সিট নাই, ওরা অধক্ষেপ পড়বে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব। তো আমার তো ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, সো এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে, এটা থেকে এই যে এটাকে বক্স দিলাম আর এটাকে গোল দিলাম, বক্স থেকে গোল বিয়োগ করে দিবা, ওইটুকু অধক্ষেপ পড়বে। তাহলে কতটুকু অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে এখানে যে রেজাল্ট আসছে সেই বক্স মাইনাস এখানে যে রেজাল্ট আসছে সেই গোল, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে তোমার 350 গ্রামে কত আর 20 ডিগ্রি সেলসিয়াসে 350 গ্রামে কত, ওইটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, ওকে।